ও দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম অনেক সিঙ্গেল ট্রেড, এবং সেটা আলোচনা করতে গিয়ে সিলেকশন, আমরা সিলেকশন ডিফারেন্সিয়াল কাকে বলে, সিলেকশন, তারপরে রেসপন্স পার জেনারেশন, রেসপন্স পার ইয়ার, এই কথাগুলো আলোচনা করেছিলাম। এবং এই কনটেক্সটে যে জিনিসটা এসে যায়, ওই যে তোমার রেসপন্স টু সিলেকশন অথবা জেনেটিক ইমপ্রুভমেন্ট পার জেনারেশন অথবা পার ইয়ার, পার জেনারেশন যেই সিলেকশন রেসপন্স অথবা জেনেটিক গেইন আসে, এটাকে যদি জেনারেশন ইন্টারভ্যাল দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের রেসপন্স এসে পড়ে পার ইয়ার। সেই কথাটুকু পর্যন্ত তোমরা পরিষ্কার ছিলে। গত ক্লাসে যে লেকচার নোট, সেটা থেকে আমরা লিখে দিয়েছিলাম। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে তোমাদের জানার প্রয়োজন আছে, সেটা হলো যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং, লিখতে পারো একটু, টাইটেল গুলো লেখা উচিত তোমাদের, মানে ফ্যাক্টরস কন্ট্রোলিং রেসপন্স টু সিলেকশন। একটা ব্রিডিং প্রোগ্রামে বা সিলেকশন প্রোগ্রামে যে কোনো স্পিসিসে যে কোনো ট্রেড ইমপ্রুভমেন্টের জন্য, যেহেতু উই আর টকিং অ্যাবাউট ওয়ান ট্রেড সিলেকশন করলে পার জেনারেশন পার এনিমেল কতটুকু রেসপন্স হয়, সেটা পার জেনারেশন আমরা প্রথম ক্যালকুলেট করি যে হেরিটেবিলিটি টাইমস সিলেকশন ডিফারেন্সিয়াল, রেসপন্স পার জেনারেশন উইল বি ইকুয়াল টু হেরিটেবিলিটি মাল্টিপ্লাইড বাই সিলেকশন ডিফারেন্সিয়াল, and this is again equal to যদি হেরিটেবিলিটি টাইমস সিলেকশন ডিফারেন্সিয়াল, এই অংশটুকুকে যদি আমরা জেনারেশন ইন্টারভেল অফ দ্যাট পার্টিকুলার ব্রিড দিয়ে ভাগ করি, যেই ব্রিডে আমরা সিলেকশন করতেছি, তাহলে যে রেসপন্সটা হবে সেটা হবে রেসপন্স পার ইয়ার। জেনারেশন ইন্টারভেল ইন ইয়ারে বসালে, গরুর হলে 4 বছর, ছাগলের হলে 1.5 বছর বা 1 বছর, যেগুলো আমরা বলেছি, সেই জেনারেশন ইন্টারভেল ইন ইয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে রেসপন্স পার ইয়ার বের হবে। তাহলে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রোলস রেসপন্স টু সিলেকশন প্রোগ্রাম অথবা জেনেটিক গেইন ইন এ সিলেকশন প্রোগ্রাম। একটা সিলেকশন প্রোগ্রামে এই উন্নতিটা কতটুকু উন্নতি হবে, বা সিলেকশন একটা প্রোগ্রামে এক জেনারেশন সিলেকশন করলে কতটুকু উন্নতি হবে, সেটা কে কে নিয়ন্ত্রণ করে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং রেসপন্স টু সিলেকশন। সেই ফ্যাক্টরগুলো হলো, নাম্বার 1, যেই ফ্যাক্টরগুলো রেসপন্স টু সিলেকশন কন্ট্রোল করে, সেগুলো হলো নাম্বার 1 হেরিটেবিলিটি অফ দ্য ট্রেড, নাম্বার 2 সিলেকশন ডিফারেন্সিয়াল, নাম্বার 2 সিলেকশন ডিফারেন্সিয়াল, নাম্বার 3 selection intensity, number 4 generation interval, number 5 আরেকটা জিনিস তোমরা লিখে নিতে পারো, সেটা হলো accuracy of selection। ফ্যাক্টরগুলো রেসপন্স টু সিলেকশন কন্ট্রোল করে, আমরা বললাম সেটা হলো হেরিটেবিলিটি, সিলেকশন ডিফারেন্সিয়াল, সিলেকশন ইন্টেন্সিটি, জেনারেশন ইন্টারভেল এন্ড অ্যাকিউরেসি অফ সিলেকশন। 4টা বা 5টা ফ্যাক্টর। তোমাদের কাছে হয়তো এখানে 2টা টার্ম নতুন এসেছে। এক নাম্বার হলো সিলেকশন ইন্টেন্সিটি। এই শব্দটা কিন্তু এতক্ষণ পর্যন্ত শোনো নাই, তোমরা সিলেকশন ডিফারেন্সিয়াল পর্যন্ত শুনেছিলে, তাই না? তাই না? তাহলে সিলেকশন ইন্টেন্সিটি বিষয়টা কি একটু পরিষ্কার হয়ে নাও। সিলেকশন ইন্টেন্সিটির কম্পোজিশনটা হলো, সিলেকশন ইন্টেন্সিটিকে আমরা ছোট হাতের আই দিয়ে প্রকাশ করি, ছোট হাতের আই। সিলেকশন ইন্টেন্সিটি উইদিন ব্র্যাকেট লিখতে পারো ছোট হাতের আই, অথবা এস আইও বলে এটাকে, এস সাবস্ক্রিপ্টে লিখবা আই, ছোট হাতের আই। তাহলে সিলেকশন ইন্টেন্সিটি ব্র্যাকেটে লিখবে বড় হাতের এস এবং সাবস্ক্রিপ্টে ছোট হাতের আই, ব্র্যাকেট ক্লোজ, ইজ ইকুয়াল টু, ইকুয়াল চিহ্ন দিয়ে লেখো, সিলেকশন ডিফারেন্সিয়াল ডিভাইডেড বাই, সিলেকশন ডিফারেন্সিয়াল ডিভাইডেড বাই
সিলেকশন ইন্টেন্সিটি ব্র্যাকেটে হলো I ইকুয়াল টু সিলেকশন ডিফারেন্সিয়াল ডিভাইডেড বাই সিগমা পি। সিগমা পি হলো phenotypic standard deviation. Selection intensity is equal to selection differential divided by sigma p. Sigma তার বেসের মধ্যে হবে p, মানে phenotypic standard deviation। তোমাদের মনে আছে কিনা স্ট্যাটিস্টিক্সে যখন পড়েছিলা, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্রকাশ করি আমরা এস, ছোট হাতের এস দিয়ে, আর পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা প্রকাশ করি সিগমা পি দিয়ে। মনে আছে? জি স্যার। আমরা স্ট্যাটিস্টিক যখন তোমরা পড়েছো তখন দেখবা স্যাম্পলের মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ছিল, ভেরিয়েন্স যে ছিল, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা প্রকাশ করি ছোট হাতের এস দিয়ে, আর 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 পপুলেশন বৃহদাকার গোষ্ঠীর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা প্রকাশ করি সিগমা দিয়ে, গ্রিক চিহ্ন যেটা সিগমা। সিগমা টু দা বেস পি হলে সেটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ফেনোটাইপ। এখন ওই যে আমরা সিলেকশন ডিফারেন্সিয়ালকে ডেল্টা পি দিয়ে ভাগ করি, আবার ডেল্টা পিটা হলো ভেরিয়েন্সের রুট ওভার। তোমরা জানো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে ভেরিয়েন্সের সম্পর্ক কি? একটা আরেকটার স্কয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস আর ভেরিয়েন্স হলো এস স্কয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সিগমা আর তার ভেরিয়েন্স হলো সিগমা স্কয়ার। এগুলো মনে আছে কিনা তোমাদের? তাহলে সিলেকশন ইন্টেন্সিটি আমরা ক্যালকুলেট করতে পারি স্ট্যান্ডার্ড সিলেকশন ডিফারেন্সিয়াল যেটা আমরা ক্রিয়েট করি দুইটা মিনের যে পার্থক্য ডিভাইডেড বাই সিগমা পি। অর্থাৎ ওই ট্রেটের ওই পপুলেশনে ওই ট্রেটের ওই ডেটা থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসে that has to be used for dividing the standard deviation. সিলেকশন ডিফারেন্সিয়ালকে ফেনোটাইপিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করলে যেই ফলটা পাওয়া যায় সেটাকে বলি সিলেকশন ইন্টেন্সিটি। সিলেকশন ইন্টেন্সিটি জিনিসটা শাব্দিক অর্থে বোঝানোর জন্য তোমাদেরকে আমি এইভাবে বলি, সিলেকশন মানে হলো বাছাই আর ইন্টেন্সিটি মানে হলো তীব্রতা বা মাত্রা। মানে বাছাইয়ের তীব্রতা কেমন। তুমি যে ওই যে বাংলাদেশের বৃহৎ দেশি গরুর ক্যাটল পপুলেশন থেকে মাত্র যে 100 গরুকে সিলেক্ট করো, সেটাকে বলি আমরা সিলেকশনের মাত্রা। তো পরে এসো রফিক, ধরো আমরা সারা বাংলাদেশে ক্যাটল পপুলেশন যা আছে তার থেকে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে আমরা মাত্র 100 ভালো অ্যানিমেলকে সিলেক্ট করি। পপুলেশন মিন ধরেছিলাম আমরা এই মাসের চেক সব গত মাসের আগে গত মাসের বেতন এগুলো না ওদিন যে 25,000 টাকার কাছে বলতেছিলাম যে সিলেকশন ইন্টেন্সিটি মানে হলো বাছাইয়ের তীব্রতা। আমি যদি 10,000 গাবি থেকে একটা গাবি সিলেক্ট করি তাহলে সিলেকশনের তীব্রতা হলো সবচেয়ে বেশি। 10,000 গাবি থেকে যদি আমি 10টা গাবি সিলেক্ট করি তাহলে সেটা তীব্রতা আরেকটু কমে যায়। 10,000 গাবি থেকে যদি ভালো 100 গাবি চুজ করি তাহলে তীব্রতা আরেকটু কমে যায়। 10,000 গাবি থেকে যদি আমি 1,000 গাবি চুজ করি 1 in 10 প্রতি 10টা থেকে একটা, তাহলে তীব্রতা সিলেকশন ইন্টেন্সিটি বা বাছাইয়ের তীব্রতা আরো কমে যায়। 10,000 থেকে যদি আমি 10,000 গাবিকে ব্রিডিং এর জন্য সিলেকশন করি তাহলে সিলেকশন ইন্টেন্সিটি হয় কত হবে? 0 আর 10,000 গাবি থেকে যদি আমি একটা সিলেক্ট করি তাহলে ইন্টেন্সিটি কত হবে? 1 upon 10,000। অর্থাৎ এইটা হলো তীব্রতা। তোমার মনে হচ্ছে ভ্যালু কম হবে বাট কিন্তু ইন্টেন্সিটি সবচেয়ে ব্যাপক।
আমি 10,000 গাভী থেকে মাত্র একটা গাভীকে সিলেক্ট করতেছি, ডেফিনেটলি সেই গাভীটা অনেক 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 বেশি ভালো হবে, ওর পারফরমেন্স ডেফিনেটলি অনেক ভালো হবে। মানে 10,000 গাভী যদি দুধ দেয় 1 লিটার থেকে শুরু করে 4 লিটার পর্যন্ত, তাহলে ওই যে যে গাভীটা একটা চুজ করি সেটা কতটুকু দুধ দিবে বলো তো? 4 লিটার। 4 লিটার। আমরা বলেছি 10,000 গাভীর দুধ প্রোডাকশন ভেরি করে 1 লিটার থেকে শুরু করে দৈনিক 4 লিটার পর্যন্ত। তাহলে আমরা 10,000 গাভী থেকে, ওই 10,000 গাভী থেকে যদি একটা গাভী চুজ করি, তাহলে সেই গাভীটা কতটুকু দুধ দেয় বলে রেকর্ড পাবো আমরা? 4 লিটার। 4 লিটার। ইয়েস, দ্য ভেরি বেস্ট উই হ্যাভ সিলেক্টেড, এন্ড ভেরি বেস্ট হচ্ছে ওই পারফরমেন্স রেঞ্জের একদম আপার লিমিটটা। নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভের একদম ডান দিকের কোনার সবচেয়ে কর্নারে যে প্রাণীটা থাকবে সে হলো ভেরি বেস্ট। তোমরা জানো একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মাঝখানে হলো বেল শেপের যে কার্ভ, নর্মাল ডিস্ট্রিবিউশনের যে কার্ভ, এটার মিন হলো মাঝখানে, এবং মিনের বাম দিকে হলো -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আরেকটু বাম দিকে হলো -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আরেকটু বাম দিকে হলো -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একইভাবে নর্মাল ডিস্ট্রিবিউশনের ডান দিকে হলো +1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, +3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সো অন। তার মানে এই নর্মাল ডিস্ট্রিবিউশনে একদম লেফট এক্সট্রিম কর্নারে যে থাকে সে হলো সমস্ত স্যাম্পলগুলোর মধ্যে যার ভ্যালু সবচেয়ে কম, আর একদম রাইট পাশে কর্নারে একদম কোনায় থাকবে যে তার হলো ভ্যালু হলো সবচেয়ে হাইয়েস্ট। দ্যাট মিন্স দি কাউ গিভিং 4 liters of milk per day will actually lie in the rightmost corner of the distribution. এগুলো হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টি। আমি জানি না তোমাদের কোনো স্যার কভার করেছে কিনা, আমি অনলাইন ক্লাস দেখে অনেক কিছু ব্ল্যাকবোর্ডে হাগাইতে পারতেছি না, বাট আমি থিওরিটিক্যাল ক্লাস নর্মালি ব্ল্যাকবোর্ডে হইলে বা হোয়াইট বোর্ডে হইলে আই উড হ্যাভ ডেফিনেটলি ড্র ইট অ্যান্ড শো ইউ। কাজে এই কথাগুলো আমি কেন বলতেছি, তাহলে আমরা সিলেকশন ইন্টেন্সিটি হলো যত বেশি সংখ্যক থেকে আমরা যত কম সংখ্যক বা কম প্রপোর্শনকে চুজ করি ফর ব্রিডিং, it means we are having the highest intensity of selection in breeding programs. তাহলে সিলেকশন ইন্টেন্সিটি ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর যে রেসপন্স টু সিলেকশন কেমন হবে। আমরা অনেক স্যাম্পল থেকে সবচেয়ে কম প্রপোর্শন সবচেয়ে ভালোকে যদি চুজ করি, তাহলে রেসপন্স টু সিলেকশন পার জেনারেশন এবং পার ইয়ার বেড়ে যায়, কম্পেয়ার টু যদি ইন্টেন্সিটি আরো কম দিয়ে আমরা সিলেকশন করি তাহলে রেসপন্স কমে যায়। এন্ড ফাইনালি আরেকটা পয়েন্ট হলো রেসপন্স টু সিলেকশন কন্ট্রোলিং। আরো একটা পয়েন্ট হলো লাস্ট পয়েন্টটা যেটা আমি 5 নম্বরে বলেছি। এন্ড হোয়াট ইজ দ্যাট? 5 নম্বরে বলেছি আমরা অ্যাকিউরেসি অফ সিলেকশন। অ্যাকিউরেসি অফ সিলেকশন কাকে বলে? অ্যাকিউরেসি মানে হলো এক সঠিক কথায়, যাচাই, অ্যাকিউরেসির বাংলা কি? নির্ভুলতা যাচাই। হ্যাঁ, আমরা মনে করো সিলেকশন যে করব, সামনের চ্যাপ্টার গুলোতে তোমরা দেখবে আমরা বিভিন্ন ভাবে অ্যানিমেল সিলেক্ট করব তথ্য উপাত্তের ভিত্তিতে। যখন আমরা মনে করো আমার কাছে 50টা গরু আছে, 50টা গরু থেকে আমি সিলেকশন করব ভবিষ্যৎ প্রজন্ম যেন অবশ্যই সমস্ত গরু বাছুরগুলো লাল হয়। উই আর সিলেক্টিং ফর রেড কোট কালার, ফর এক্সাম্পল আমরা সিলেক্টিং ফর রেড কোট কালার, অর্থাৎ আমরা ব্রিডিং করতেছি আমাদের সামনের জেনারেশন গুলো যেন কোট কালার লালের বাইরে অন্য কিছু না হয়, অন্য কোনো কালার আমরা অ্যাকসেপ্ট করব না। উই আর ব্রিডিং এ ক্যাটল ব্রিড টু মেক ইট অ্যাবসলিউটলি রেড ওভার দ্য জেনারেশনস টু কাম। আমরা অ্যাবসলিউটলি যখন রেড ক্যাটলের জন্য ব্রিডিং প্রোগ্রাম করতে থাকি, তখন যদি তোমার 100 অ্যানিমেল থাকে, সেই 100 অ্যানিমেলের থেকে আমরা রেড কোট কালারের অ্যানিমেল সিলেক্ট করব, মেল এবং ফিমেল। তাহলে রেড কোট কালারের জন্য আমরা ডেফিনেটলি কোট কালার যেহেতু বাহ্যিকভাবে দেখা যায় এবং পরিষ্কার আমরা জানি whether it is red or black or white, তাহলে এখানে কোনো মিস হওয়ার চান্স নেই। অর্থাৎ কোট কালারের জন্য সিলেকশন করতে হলে সিলেকশনের অ্যাকিউরেসি একদম
100 মানে বাহ্যিকভাবে যেই গরুগুলোকে আমরা রেট দেখবো উই হ্যাভ টু সিলেক্ট, তাহলে এখানে সিলেকশনের মানে অ্যাকিউরেসি মানে অ্যাকিউরেট হবে। কিন্তু যদি আমরা দুধের জন্য সিলেকশন করতে চাই 100 গাভী থেকে 5টা গাভী, তখন সবগুলো গাভীর দুধ প্রোডাকশন রেকর্ড আমার কাছে নাও থাকতে পারে, তাই না? কোনোটার হয়তো মায়ের জানি, কোনোটার নানির জানি, কোনোটার নিজের জানি, কোনোটার সন্তানের জানি বা তার মেয়ের দুধ প্রোডাকশন জানি। স্যার তখন বলো। স্যার যে কোড কালারের যে কথাটা বললেন, হ্যাঁ, কোড কালারে ধরেন আমি রেড সিলেক্ট করলাম, কিন্তু ওর মধ্যে তো মানে ডমিনেন্ট জিনটা একটা থাকে আর রিসিসিভ থাকে। তো হুম, রিসিসিভ এর মধ্যে যদি অন্য কোনো কালার থেকে থাকে যেটা ওইটাকে ডমিনেট করতেছে, ইয়েস, তখন ম্যাচ করার ফলে তো আমি মানে ধরেন লাল ছাড়াও অন্যান্য কালারের গরু পাইতে পারি, খয়েরি বা ইয়েস। যদি ওই রেড কালার জিনটা ডমিনেন্ট রোল প্লে করে থাকে এবং যদি আমরা সিলেকশন করে থাকি এরকম একটা হ্যাটারো রেড কালারের প্রাণী, externally red but in genetic makeup she is for example hetero, তাহলে it is likely তার এই হেটারোর কারণে প্রোজেনির মধ্যে অন্য কোনো কালার এসে যেতে পারে, দুই একটা এরকম হইতে পারে। তখন আবার পরবর্তী প্রজন্মে আমরা ওই যেগুলো অন্য কালার এসেছে সেগুলোকে ক্লিন করে ফেলবো। অর্থাৎ এইভাবে তুমি 5-6 জেনারেশন করলে অ্যাবসলিউটলি একটা ক্লিন পপুলেশন হোমোজাইগাস ডমিনেন্ট ফর রেড কালার তুমি ডেফিনেটলি তৈরি করতে পারবা। আমি তাহলে স্যার একই অ্যাকুরেসি আমরা কেন হলো ওই যে যে প্রাণী সিলেক্ট করতেছি তার উপর ডিপেন্ড করে দিতেছি, আমরা ওইটার উপর সিলেক্ট করে দিব না যে মানে আমরা যে প্রোজেনিটা yes, পাচ্ছি তার উপর অ্যাকুরেসিটা দিব না? না অ্যাকুরেসি বলতে বুঝি আমরা যে আমরা কত 100% অ্যাকুরেসি নিয়ে যদি যে কোনো ট্রেড বা ট্রেডের জন্য সিলেকশন করতে পারি, অ্যাকুরেসি যত বাড়বে তত তোমার আমার ব্রিডিং প্রোগ্রামের রেসপন্স টু সিলেকশন তত বেশি বাড়বে। অর্থাৎ তুমি যদি দুধের কথাই বলো, যেই গাভীগুলো দুধের জন্য সবচেয়ে ভালো, সত্যিকারে যদি সবচেয়ে ভালোগুলো আমরা কনফার্ম সিলেক্ট করতে পারি, তাহলে আমাদের পার জেনারেশন এবং পার ইয়ার রেসপন্সের মাত্রা বেশি হবে কম্পেয়ার টু যদি আমাদের অ্যাকুরেসি একটু কম হয়, 90% হয়, 80% হয়। অ্যাকুরেসি অফ সিলেকশন যত ভ্যালু কমবে তত তোমার রেসপন্স টু সিলেকশনের নিউমেরিক্যাল চেঞ্জ তত কমে যাবে। অ্যাকুরেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং 100% অ্যাকুরেসি নিয়ে সিলেকশন খুব কম করা যায়। অ্যাকুরেসি বাড়ানোর জন্য ব্রিডাররা অনেক রকম জিনিসের সহায়তা নেয়। সেটা আমরা যখনই অ্যাকচুয়াল সিলেকশন অফ অ্যানিমেলস বিভিন্ন উপাত্তর ভিত্তিতে, ডাটার ভিত্তিতে, পেডিগ্রি ভিত্তিতে বিভিন্ন মিনসের মাধ্যমে দেখবে আমরা ক্যালকুলেশন শুরু করব, তখন দেখবে এটা পরিষ্কার হবে যে অ্যাকুরেসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যেন সত্যিকারে ভালো অ্যানিমেল গুলোই চুজ করতে পারি, ওইটার প্রবাবিলিটি যত বাড়বে রেসপন্স টু সিলেকশন তত হাইয়ার হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে আমরা আলোচনা এই মুহূর্তে এখন এই পয়েন্টেই করলাম যে হোয়াট ইজ মিন্ড বাই রেসপন্স টু সিলেকশন অথবা জেনেটিক ইমপ্রুভমেন্ট অফ সিলেকশন অথবা জেনেটিক প্রগ্রেস অফ এ সিলেকশন প্রোগ্রাম, এবং সেটা আমরা এস্টিমেট করি বাই দ্য ফর্মুলা ডেল্টা জি ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার টাইমস সিলেকশন ডিফারেন্সিয়াল। আবার এটাকে আবার ইচ্ছা করলে আরো ব্রেকডাউন করলে হেরিটেবিলিটি টাইমস সিগমা পি টাইমস তোমার সিলেকশন ডিফারেন্সিয়াল। অর্থাৎ তুমি যদি ই করো, ওই যে আমরা বলেছি ইন্টেন্সিটি ইকুয়াল টু সিলেকশন ডিফারেন্সিয়াল ডিভাইডেড বাই সিগমা পি, এটা যদি ই করো তাহলে আমরা যদি বজ্র গুণন করি তাহলে এখানে ইকুয়েশনে আই ইন্টু এস ডি ইজ ইকুয়াল টু হলো সমান সমান সিগমা পি। অর্থাৎ ইন্টেন্সিটির বদলে আমরা মানে এখানে যদি ইকুয়েশনটাকে আমরা ইলাস্ট্রেট করি আর একটু সিম্পলিফাই করা যায়, দেন ডেল্টা জি ইকুয়াল টু এইচ স্কোয়ার টাইমস সিগমা পি টাইমস তোমার ফেনোটাইপিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়। অর্থাৎ আমি একটু তোমাদের ইলাস্ট্রেট করি। ওকে, লেট মি শেয়ার ওয়ান স্ক্রিন। আমরা একটু শেয়ার করি, একটু লাইনে থাকো। হ্যাঁ, আমি এই কোয়েশ্চনটা একটু তোমাকে ডিরাইভ করে দেখাই। এই কোয়েশ্চনটা তোমরা ডিরাইভ হয়তো কনফিউশন হচ্ছে। ড্রাফট ক্লাস
নোট এটা দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা তোমরা? জি স্যার। দেখো এই যে এইখানে যে আমরা করেছি, আমরা নতুন একটা জিনিস শিখলাম আজকে যে সিলেকশন ইন্টেন্সিটি দেখতে পাচ্ছ? স্যার উঠে না, লেখাটা আসতেছে না। ও, 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 ও। কেন আমি কি ডাইরেক্টলি লিখতে পারবো না স্ক্রিনে এখানে? পারবেন স্যার, এখন লিখলে মনে হয় আসবে। না, আসতেছে না কেন? আমাকে একটু ফাইলে যেতে হবে। আমি তো তোমাদের শেয়ারিং এ দিলাম, শেয়ারিং এ দিলে তো লিখতে পারার কথা। ওকে, দাঁড়াও আমি আরেকটু ঘুরে আসি। হুম, what is this? আমার কিবোর্ড পাচ্ছে না ফর সাম রিজন। এনিওয়ে, আমার মনে হয় আমি তোমাদেরকে এইভাবে দেখাই। আমার কিবোর্ড কাজ করতেছে না, কিবোর্ডে লেটার আসতেছে না। শোনো, তোমরা এই যে এখানে সিলেকশন ডিফারেন্সিয়ালটা দেখতেছো, এইটা সমান সমান যদি আমরা বলি সিলেকশন ডিফারেন্সিয়াল আই সমান সমান ননসেন্স হোয়াইট বোর্ডে কি লিখবেন স্যার? ওই ইয়েতে মানে স্যার জুমেই আছে স্যার এই ফিচারটা। হোয়াইট বোর্ড কোথায় পাবো বলো তো, জমে বলো তো প্লিজ, তাহলে ভালো হয়। স্যার আপনি তো কম্পিউটারে আছেন, একটু দেখতে হবে। আমার মনে হয় আজকে আমরা ওইদিকে না যাই, নেক্সট ক্লাস থেকে আমার হ্যাঁ স্যার, সমস্যা নেই স্যার, নেক্সট ক্লাস। ওকে। মনে করো সিলেকশন ডিফারেন্সিয়ালকে আমি বলেছিলাম যে আই ইকুয়াল টু এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে ডেল্টা জি ইকুয়াল টু এইচ স্কয়ার টাইমস এস ডি। হ্যাঁ স্যার। ওকে, এখন এই এস ডির বদলে আমরা এখানে এইচ স্কয়ার টাইমস আই এবং ই লিখতে পারবো। আমরা বলছিলাম যে তোমার সিলেকশন ইন্টেন্সিটি আই ইকুয়াল টু হচ্ছে সিলেকশন ডিফারেন্সিয়াল ডিভাইডেড বাই সিগমা পি। বলেছি একটু আগে তোমাদের ক্লাসে যে ইন্টেন্সিটি ইকুয়াল টু সিলেকশন ডিফারেন্সিয়াল ডিভাইডেড বাই সিগমা পি। এটাকে যদি আমরা চেঞ্জ করি ইকুয়েশন, সাইমালটেনিয়াস ইকুয়েশন অথবা অ্যালজেব্রার নিয়মে, তাহলে এস ডি ইকুয়াল টু হয় I into sigma p. Do you understand that? It's very easy conversion. জি স্যার। তাহলে আমরা ডেল্টা জি ইকুয়াল টু লিখতে পারি হেরিটেবিলিটি টাইমস এস ডি এর বদলে লিখতে পারি I into sigma p। সিগমা পি। তিনটা টার্ম, অর্থাৎ হেরিটেবিলিটি, ইন্টেন্সিটি এবং ফেনোটাইপিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাল্টিপ্লিকেশন, তিনটা টার্মের গুণফল সমান সমান হলো ডেল্টা জি। আবার ডেল্টা জি যদি আমরা
পার ইয়ার করতে চাই, আগেরটা হলো পার জেনারেশন, দেন ইট ক্যান বি heritability times intensity times sigma p divided by gi in year. Clear? Delta G per year will be equal to heritability গুণন intensity গুণন phenotypic standard deviation of the trait, এই তিনটা জিনিসকে ডিভাইড বাই হবে জেনারেশন ইন্টারভেল। অর্থাৎ এখানে আমরা এসডি কে কনভার্ট করছি বা এসডি এর বদলে লিখেছি আই ইন্টু সিগমা পি, মানে ইন্টেন্সিটি অফ সিলেকশন মাল্টিপ্লাইড বাই ফেনোটাইপিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই যে টোটাল ইকুয়েশনের মধ্যে তুমি দেখতেছো যে কোন কোন ফ্যাক্টর গুলো যদি একটা স্পিসিসে জেনারেশন ইন্টারভেল যদি 4 বছরের জায়গায় 4.5 বছর হয়ে যায়, 4.5 হয়, তাহলে কিন্তু ডেল্টা জি এর মান পার ইয়ার কিন্তু কমে যাবে। জেনারেশন ইন্টারভেল যদি আবার 3 বছর হয়ে যায়, তাহলে ডেল্টা জি পার ইয়ারের মান কিন্তু হায়ার হয়ে যাবে। অর্থাৎ রেসপন্স অ্যাকচুয়ালি ওর যে অন্য ডিটারমাইনিং এলিমেন্ট গুলো আছে ওগুলো বাড়লে বা কমলে রেসপন্সও বাড়ে বা কমে পার ইয়ার বা পার জেনারেশন, এই কথাটাই মিন করতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা রেসপন্স কাকে বলে, রেসপন্সের ফর্মুলা কি জানলাম, রেসপন্সের ফর্মুলা এলিমেন্ট গুলো বুঝলাম, সিলেকশন ডিফারেন্সিয়াল কাকে বলে বুঝলাম, সিলেকশন ইন্টেন্সিটি কাকে বলে বুঝলাম, আর হেরিটেবিলিটি কি তোমরা, আমি জানি না হেরিটেবিলিটি তোমরা এখন পর্যন্ত কোন স্যার শুরু করেছি কিনা। হেরিটেবিলিটি হলো ডিগ্রি অফ ইনহেরিটেন্স অফ এ ট্রেট। হেরিটেবিলিটি হয় লাইভস্টকের বিভিন্ন ট্রেটের, দুধের হোক, মাংসের হোক, ডিমের হোক, ফিড এফিসিয়েন্সির হোক, গ্রোথ রেটের হোক, লিটার সাইজের হোক, সমস্ত ট্রেটেরই, সমস্ত স্পিসিসেরই একটা হেরিটেবিলিটি বলতে একটা বিষয় আছে। হেরিটেবিলিটি হলো পপুলেশন জেনেটিক প্যারামিটার বলা হয় এটাকে, পপুলেশন জেনেটিক প্যারামিটার, অর্থাৎ এমন প্যারামিটার যেটা পপুলেশনের জেনেটিক প্রপার্টিকে এক্সপ্রেস করে। এই হেরিটেবিলিটির মান সাধারণত 0 থেকে 1 পর্যন্ত হয়, অথবা 0 থেকে 100% পর্যন্ত হয়। হেরিটেবিলিটি কাকে বলে, মেথডস অফ এস্টিমেশন কোন স্যার কি পড়িয়েছেন এখন পর্যন্ত? তোমাদের কোন স্যার এখন পর্যন্ত কি হেরিটেবিলিটি এস্টিমেশন, হেরিটেবিলিটি চ্যাপ্টারটা শুরু করেছেন? না স্যার, এখনো শুরু হয়নি স্যার। ও মাই গড। ওকে, হেরিটেবিলিটি সম্পর্কে আমি যেটুকু বললাম এটুকু জেনে রাখো, এবং এটাকে সংক্ষেপে বলা হয় ডিগ্রি অফ ইনহেরিটেন্স, ডিগ্রি অফ ইনহেরিটেন্স অফ এ ট্রেট। একটা ট্রেটের ডিগ্রি অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকারের মাত্রা কি, অর্থাৎ একটা ট্রেট কতটুকু ভেরিয়েশন পরবর্তী প্রজন্মে পাস অন করে, দ্যাট ইজ কল্ড দি হেরিটেবিলিটি অফ এ ট্রেট। এবং অল্প কথায় এটাকে বলা হয় ডিগ্রি অফ ইনহেরিটেন্স। এবং এই হেরিটেবিলিটিকে প্রকাশ করা হয় সবসময় এই ছোট হাতের এইচ দিয়ে, এই সিম্পলি ছোট হাতের এইচ দিয়ে হেরিটেবিলিটি প্রকাশ করা হয়। and this heritability is equal to sigma square a divided by sigma square p. হেরিটেবিলিটির কম্পোজিশন হলো যে this heritability is equal to sigma square a উপরে, sigma square বেসের মধ্যে হলো বড় হাতের a divided by sigma square বড় হাতের p to the base। অর্থাৎ টোটাল ফেনোটাইপিক ভেরিয়েন্সের মধ্যে ওর এডিটিভ জিনের ভেরিয়েশন কত অংশ, টোটাল ভেরিয়েশনের মধ্যে এডিটিভ জিনের কারণে কতটুকু ভেরিয়েশন হয়, সেটাকে বলা হয় ওই ট্রেটের হেরিটেবিলিটি। তাহলে যেই ট্রেটগুলোর হেরিটেবিলিটির মান কম, সেখানে রেসপন্স টু সিলেকশন হবে পার জেনারেশন বা পার ইয়ার কম। যেই ট্রেটের হেরিটেবিলিটি ভ্যালু হাইয়ার, সে 80%, তাদের রেসপন্স পার জেনারেশন অথবা পার ইয়ার হাইয়ার। যার জন্য আমরা দেখেছি রেসপন্স টু সিলেকশন পার জেনারেশন আর পার ইয়ারের যে এলিমেন্টগুলো ইকুয়েশনে, সেই এলিমেন্টগুলো বাড়া এবং কমার সাথে সাথে কোন সিলেকশন প্রোগ্রামের রেসপন্সের মাত্রা বা ফলাফল বাড়ে বা কমে। তাহলে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কন্টেন্টস ফর ইউ, জানার জন্য, শেখার জন্য, যে রেসপন্স টু সিলেকশন বলতে আমরা কি বুঝি। ব্রিডাররা যখনই অ্যানিমাল ব্রিডিং প্রোগ্রাম করে, জেনারেশন আফটার জেনারেশন সিলেকশন করে, তাদেরকে মেট করে,
এবং পরবর্তী প্রজন্ম তৈরি করে। এই প্রসেসগুলোতে রেসপন্স ইজ আ ভাইটাল ফ্যাক্টর, যেটা ব্রিডারদেরকে কনভিন্স করে হয় দ্যাট দে উইল কন্টিনিউ ব্রিড ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম অথবা সিলেকশন প্রোগ্রাম। তার মানে রেসপন্স টু সিলেকশন অথবা জেনেটিক ইমপ্রুভমেন্ট arising from selection program is very important from the practical point of view. যদি রেসপন্স না থাকে তাহলে ব্রিডিং প্রোগ্রাম করে কোনো লাভ নেই। আবার রেসপন্স কারা কারা নিয়ন্ত্রণ করে সেই জিনিসগুলো আমার এখানে জানলাম। আর ট্রাঙ্কেশন সিলেকশন বিষয়টা আমরা গত ক্লাসে বলেছিলাম, টপ অ্যানিমেল সিলেকশন করাকে বলা হয় ট্রাঙ্কেশন সিলেকশন। এতক্ষণ আমরা আলোচনা করলাম সিলেকশন ফর সিঙ্গেল ট্রেড, এবং সিলেকশন ফর সিঙ্গেল ট্রেড করলে পার জেনারেশন কতটুকু ইমপ্রুভমেন্ট হয়, পার ইয়ার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়, সেই ইমপ্রুভমেন্টের ফ্যাক্টরগুলো কি কি সেগুলো আলোচনা করলাম, সেগুলো সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করলাম। নাও উই বিগিন সামথিং এলস, এবং সেই বিগিনটা করব আমরা এখন। হোয়াট ইজ দ্যাট? আমরা এখন আরেকটা জিনিস শুরু করব, সেটা হলো সিলেকশন ফর মাল্টিপল ট্রেড। আমরা এখন আলোচনা শুরু করব সিলেকশন ফর মাল্টিপল ট্রেড। অর্থাৎ এতক্ষণ আমরা সিলেকশন করেছি মাত্র একটা ট্রেড, যেই ট্রেডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, খামারিরা একটা ট্রেডেরই জন্য অপেক্ষা করতেছে। নাও উই ডিসকাস সিলেকশন ফর মাল্টিপল ট্রেড। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু? জি স্যার। আমরা এখন আলোচনা করব হাউ টু সিলেক্ট ফর সেভারাল ট্রেডস এট দ্য সেম টাইম। একই সাথে কিভাবে আমরা একের অধিক ট্রেডের জন্য ব্রিডাররা সিলেকশন করবে। মনে করো ফর এক্সাম্পল, গত ক্লাসে বলেছি ক্যাটলের প্র্যাকটিক্যাল গুরুত্ব ডিপেন্ডস নট অনলি অন দেয়ার মিল্ক প্রোডাকশন। খামারিদের কাছে একটা গরু শুধু তোমার দুধের জন্য গুরুত্বপূর্ণ নাও হতে পারে, এটা একাধিক ট্রেডের জন্য গুরুত্ব হতে পারে, এবং যার জন্য ব্রিডাররা অলওয়েজ তোমার সিলেকশন ফর মাল্টিপল ট্রেড করে। সেই সিলেকশন ফর মাল্টিপল ট্রেড করলে, অথবা হাউ টু সিলেক্ট ফর সেভারাল ট্রেডস এট দ্য সেম টাইম, আমরা গরু সিলেকশন করব যেই গরুর মধ্যে পরবর্তী প্রজন্ম যেগুলো আসবে সেগুলো যেন দুধের জন্য ভালো হয়, এট দ্য সেম টাইম যেন তাদের কাভিং ইন্টারভ্যালও কম হয়, এট দ্য সেম টাইম তাদের যেন তোমার বডি ওয়েটও বাড়ে, অর্থাৎ গরুগুলো যেন প্রজন্মে প্রজন্মে বিগার ইন সাইজ অথবা হেভিয়ার ইন বডি ওয়েট হয়। এই তিনটা ট্রেড যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা সিলেকশন কিভাবে করব, এই জিনিসগুলোর জন্য আমার যে মেথড, সেই মেথডটাকে আমরা আলোচনা করব এখন। আমরা যখনই, এবং আমরা এটাও বলেছিলাম গত ক্লাসে, যে প্রকৃতিতে বা বাস্তবে একটা ব্রিড বা একটা স্পিসিসের বা একটা ব্রিডিং পপুলেশনের অর্থনৈতিক গুরুত্ব ইজ অলওয়েজ ফাংশন অফ মোর দেন ওয়ান ট্রেড। অর্থাৎ একটা 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 ব্রিড কখনো একটা সিঙ্গেল ট্রেডের জন্যই হয়তো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু শুধুমাত্র একটা ট্রেডের জন্য ওই ব্রিডটা গুরুত্বপূর্ণ হলে সেই মনো ট্রেড ইম্পর্টেন্ট জিনিসটা প্র্যাকটিক্যাল না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো বাস্তব দুনিয়াতে যে কোনো জিনিস, যদি তুমি গোটার ক্ষেত্রেও যাও, মানে আমরা চাবো যেন তারা লিটার সাইজ বেশি দেয়, আমরা চাবো যেন তারা তাড়াতাড়ি ম্যাচিউর হয়, আমরা চাবো যেন তারা যে মনে করো বডি ওয়েটও বেশি হয়। যখনই এরকম খামারিরা একসাথে একাধিক ট্রেড সিলেকশন করতে চায় বা ইমপ্রুভ করতে চায়, দেন আমরা যেই ধরনের সিলেকশন প্র্যাকটিস করি সেটাকে বলা হয় সিলেকশন ফর মাল্টি ট্রেড অথবা মাল্টি ট্রেড সিলেকশন প্রোগ্রাম। এবং যখনই মাল্টি ট্রেড সিলেকশন প্রোগ্রাম করা হয়, বাস্তবে ক্যারি আউট করা হয়, তখন দেয়ার আর 3 ডিস্টিংক্ট অ্যাপ্রোচেস। এই মাল্টি ট্রেড সিলেকশনটা অ্যানিমেল ব্রিডিং এ 3টা ডিস্টিংক্ট অ্যাপ্রোচ ফলো করে করা হয়। এন্ড হোয়াট আর দোজ অ্যাপ্রোচেস? নাম্বার 1, tandem selection. Number 2, independent culling levels, or এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সিলেকশন, ইন্ডিপেন্ডেন্ট কালিং মেথডও বলা হয় এটাকে। 3টা মেথড ফলো করা হয় মাল্টিপল ট্রেড সিলেকশনের জন্য। নাম্বার 1 হলো ট্যান্ডেম সিলেকশন, নাম্বার 2 ইন্ডিপেন্ডেন্ট কালিং লেভেলস অথবা ইন্ডিপেন্ডেন্ট কালিং লেভেল,
অথবা ইন্ডিপেন্ডেন্ট কালিং মেথড, নাম্বার 3 হলো সিলেকশন ইন্ডেক্স মেথড। এই তিনটা মেথডের নাম তোমাদের লিখতে হবে, ট্যান্ডেম, ইন্ডিপেন্ডেন্ট কালিং লেভেলস এবং সিলেকশন ইন্ডেক্স। এখন এই তিনটা মেথডকে আমরা একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা দেখেছো যে ফর এক্সাম্পল আমরা দেশি গরুকে উন্নতি করব, ওর দুধও বাড়াইতে চাই। স্যার আমাদের 11টায় ক্লাস ছিল। ওকে 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 ওকে, কোন স্যারের ক্লাস? জামি ম্যামের। আচ্ছা, অসুবিধা নাই, তোমরা ক্লাস নেবে, আরো 3 মিনিট আমি নেই। আর হলো এই নোটটা আমি পাঠিয়ে দিচ্ছি, আর আগামী ক্লাসে এটা ডিসকাস করব, আরো এক্সপ্লিসিটলি ডিসকাস করব যে আমরা ট্যান্ডেম মেথড কাকে বলা হয়। ট্যান্ডেম মেথড হলো, এবং এই জিনিসগুলো পড়ানোর জন্য আমরা লেসলির বই ফলো করি। লেসলির বইটা সবচেয়ে সহজভাবে আছে এবং খুব সুন্দর অর্গানাইজড ফর্মে। লেসলির বই তোমরা অনলাইনে পাবা না আমার জানা মতে, কারণ ওটা কিনতে বলে। বই পাবা, বাট দে উইল আস্ক ইউ টু বাই, এবং সেটা অবশ্যই তোমাদের দিয়ে সম্ভব নয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি এই নোটটা তোমাদেরকে ফরওয়ার্ড করে দিচ্ছি শাহানুরের ইমেলে, শাহানুর ক্যাম্পাস ইট অন টু অল অফ ইউ। এবং ট্যান্ডেম মেথডটা কি হলো? দিস ইজ সিম্পলি সিলেকশন ফর ওয়ান ট্রেড এট এ টাইম। ট্যান্ডেম মেথড হলো 1 by 1। আমরা আগে দুধ প্রোডাকশন ইমপ্রুভ করব 10 জেনারেশন, পরে 10 জেনারেশন মনে করো ইমপ্রুভ করব তাদের এইজ এট পিউবার্টি, এবং এরপরে 10 জেনারেশন বা 5 জেনারেশন মনে করো তাদের বডি ওয়েট। এই যে একটা একটা করে ট্রেডকে ফর সার্টেন জেনারেশন যে আমরা 1 by 1 করি, দিস মেথড অফ অ্যাপ্রোচ, দিস মেথড অফ সিলেকশন ইজ কল্ড ট্যান্ডেম মেথড, 1 by 1। স্যার এটাতে তো তাহলে অনেকটা সময় প্রয়োজন, অনেকগুলো জেনারেশন। অবশ্যই সময় প্রয়োজন, এবং বাস্তবে আমি তিনটা মেথড আলোচনা করার পরেই তোমাদেরকে বলবো যে ইন প্র্যাকটিস অলওয়েজ ব্রিডাররা তোমার সিলেকশন ইন্ডেক্স ফলো করে, এবং সিলেকশন ইন্ডেক্সই হলো আমাদের অ্যানিমাল সিলেকশনের মূল ভিত্তি। এটা জটিল কিন্তু ইফেক্টিভ, এবং দিস ইজ দ্য টুল অল ওভার দ্য ওয়ার্ল্ড ব্যবহৃত হচ্ছে, এখন থেকে না, এখন থেকে আরো 50 বছর আগে থেকে। ঠিক আছে, কাজী আমি আমার মনে হয় লেট আস উই ডিসকাস ইট। শাহানুর, তুমি আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও, আর এই নোটটা তুমি তোমার বন্ধুদেরকে দিয়ে দিও, এটা আমরা আগামী ক্লাসে ডিসকাস করব। স্যার একটা কথা ছিল, বলো। স্যার মানে আমাদের যে